ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র শক্তি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় ছাত্র শক্তি, এখানে আরও রয়েছে আপনার বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সহ অনেকগুলো সংগঠনকে নিয়ে আমরা একত্রিত হতে পেরেছি। এটা আমাদের একটা অর্জন ছিল এবং পরবর্তীতে আপনাদেরকে এই বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে। আপনারা জানেন যে 2024 সালের যে রক্তাক্ত জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল, সেই দিন তখন 18 তারিখে একটি ইতিহাসের মোড় ঘোরানো ঘটনা ঘটে, যখন এই আন্দোলনকে চরম দমন পীড়নের মাধ্যমে এক প্রকার এটিকে উইথড্র করার প্রেশার সরকার দিয়েছিল এবং তৎকালীন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অধীনে যে ছাত্র সমন্বয়করা ছিলেন, তাদের কেউ কেউ সরকারের প্রলোভনের ফাঁদে পা দিয়ে এই আন্দোলনটিকে তারা উইথড্র করে ওখানেই শেষ করে দেওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি করতে চেয়েছিলেন। তো যাই হোক, আমরা জানি যে 18ই জুলাই প্রাইভেট ইউনিভার্সিটি শিক্ষক এবং শিক্ষার্থীরা তারা প্রবল প্রতিরোধ গড়ে তোলে এবং সম্ভবত রামপুরা এলাকাতেই শুধু 6 জন শহীদ হয়েছিলেন এবং সেই আন্দোলনের মাধ্যমে, সেই দিনটির মাধ্যমে এই আন্দোলনটা আবার নতুন করে বেগবান হয় এবং পরবর্তীতে তার চূড়ান্ত লক্ষ্যে গিয়ে পৌঁছায়। তো আমরা আসলে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে সেই তাদের যে অবদান, সেই অনুযায়ী আমরা অতীতে তাদের স্বীকৃতিও দিতে পারি নাই, তাদেরকে সেই সম্মান প্রদর্শন বা রাষ্ট্রীয়ভাবে তাদেরকে যে একটা সম্মাননা দেওয়া, সেই কাজটি ঠিকমতো করে হয়ে ওঠা হয় নাই। তো আজকে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি যে আগামী 15ই আগস্ট রবিবার, আগামী 15ই আগস্ট শনিবার আমরা জুলাই গণ অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবিস্মরণীয় অবদানের স্বীকৃতি প্রদান স্মরণসভা ও আগামীর বাংলাদেশ গড়ার ভাবনা শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করেছি। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকার সম্মতি দিয়েছেন আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এই অনুষ্ঠানটি করার মাধ্যমে আমি মনে করি যে প্রাইভেট ইউনিভার্সিটির যে শিক্ষার্থীরা, তারা কোনো কোটা আন্দোলনের জন্য আন্দোলন করেননি বা সরকারি চাকুরিতে তাদের স্থান নিশ্চিত করার জন্যেও তারা গুলির মুখে দাঁড়িয়ে আত্মাহুতি দেননি। তারা যখন দেখেছেন যে বাংলাদেশে একটা ভয়াবহ ফ্যাসিবাদী সরকার 17 বছর ধরে রাষ্ট্রের ঘাড়ে চেপে বসেছিল এবং জুলুম, নির্যাতন, অন্যায়ের চরম শিখরে পৌঁছে গিয়েছিল, এবং প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা যখন 16-17 তারিখে উপলব্ধি করলেন যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটি ঘটেছে তা অত্যন্ত অন্যায়, শুধু নয়, এটি একটি গণহত্যার শামিল এবং তার প্রতিবাদ করা উচিত, সেই প্রতিবাদে ওনারা রাজপথে নেমে আসেন এবং ওনারা শহীদ হন এবং পুরোটা সময় জুড়ে এই আন্দোলনকে সফল করার জন্য তাদের জোরালো ভূমিকা পালন করে চলেন। এই যে ওনাদের ভূমিকাটা, এই ভূমিকাটাকেই আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে তাদেরকে একটা স্বীকৃতি প্রদান করতে চাই এবং সেই স্বীকৃতি প্রদানের অনুষ্ঠানটিতে এই প্রাইভেট ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় থেকে যারা শহীদ হয়েছেন, সেই শহীদ পরিবারের যারা রয়েছেন তারা বক্তব্য রাখবেন। যারা আহত জুলাই যোদ্ধা, অঙ্গহানি হয়েছে, দৃষ্টিশক্তি তাদের চলে গিয়েছে, এরকম অনেকেই বক্তব্য রাখবেন। তো আমি মনে করি এটা একটা গ্রেটার ইউনিটি আমাদের মাঝে প্রতিষ্ঠিত হয়েছে, যে ইউনিটিটা 5ই অগাস্টের পর বাংলাদেশের মানুষের কাছে কাঙ্ক্ষিত ছিল, যে যারাই গণ অভ্যুত্থানের পক্ষে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, আমরা যাতে আমাদের বেসিক কিছু নীতি আদর্শের জায়গায় আমরা ঐক্যবদ্ধ থাকি এবং সেই জিনিসটার ধারাবাহিকতা বজায় রাখার জন্যে আমি মনে করি এই প্রোগ্রামটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এইবারের জন্য এবং ভবিষ্যৎ দিনগুলোর জন্য পালন করবে। তাই আজকে আমি আবারও ঘোষণা দিচ্ছি 15ই আগস্ট 2026
শনিবার আমরা গুলশান ইউথ ক্লাব মাঠে এই অনুষ্ঠানটি করতে যাচ্ছি এবং সেখানে আমাদের অনুষ্ঠানকে অলংকৃত করবেন আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। প্রধান অতিথি হিসেবে উনি বক্তব্য দিবেন এবং প্রাইভেট ইউনিভার্সিটির যারা আন্দোলন করেছিলেন, পরবর্তীকালে আমরা যেটা লক্ষ্য করেছিলাম তাদেরকে অনেকটা দূরে ঠেলে সরিয়ে দিয়ে এক প্রকার তাদের যে অবদানটিকে সেটিকে খাটো করা হয়েছিল, আমরা সেই জায়গা থেকে সরে আসতে চাই। আমরা সকলেই যারা আন্দোলন সংগ্রামে যার যার ক্যাপাসিটিতে পার্টিসিপেট করেছেন সকলকেই আমরা তাদের যথাযোগ্য সম্মান রাষ্ট্রীয়ভাবে প্রদান করতে চাই। তো আজকের এই ঘোষণার মধ্য দিয়ে আমাদের কার্যক্রম শুরু হলো। আমার সাথে উপস্থিত আছেন ১৬টি ছাত্র সংগঠন, এর মধ্যে মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টির সাথে অ্যাফিলিয়েটেড, এর বাইরেও নন পলিটিক্যাল যে ছাত্র সংগঠনগুলো রয়েছে অর্থাৎ পুসাব, পুয়াব, পুনাব সহ অনেকেই উপস্থিত রয়েছেন। আমাদের এই কার্যক্রমটি শুরু হলো। আমরা আগামী সপ্তাহে যে কয়টি বিশ্ববিদ্যালয় জড়িত থাকবেন তাদের সবাইকে আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইউজিসির মাধ্যমে চিঠি দেওয়া হবে যাতে তারা সকলে এখানে অংশগ্রহণ করার জন্যে এই ছাত্রছাত্রীদেরকে সহযোগিতা করেন এবং সর্বাত্মকভাবেই সহযোগিতা করেন। আমাদের দেশের যে আবহাওয়া পরিস্থিতি ছিল এবং বন্যা পরিস্থিতি ছিল, এই দুর্যোগময় পরিস্থিতিতে আমরা ব্যস্ত ছিলাম যে ওই অঞ্চলগুলোর সমস্যা নিরসনে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ ক্রমেই আমরা অনুষ্ঠানটিকে পিছিয়েছি যাতে করে আগে যাদের বানভাসী মানুষের যে সহায়তা প্রদান এবং সকল রাষ্ট্রযন্ত্রকে সেখানে নিয়োজিত করার যে বিষয়টি থাকে সেটি যাতে আগে আমরা করতে পারি এবং আবহাওয়া দপ্তরের সাথে আলাপ আলোচনার মাধ্যমেই আমরা এই ডেটটিকে মনে করেছি যে সম্ভাব্য একটা সেফ ডেট হতে পারে যখন বৃষ্টি বাদলার দিন থাকবে না এবং সেই অনুযায়ী আমরা এই অনুষ্ঠানের ডেটটি নির্ধারণ করেছি। মাননীয় প্রধানমন্ত্রী নিজে তিনি আমাদেরকে এই ডেটটি ঠিক করে দিয়েছেন। জুলাই গণ অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবিস্মরণীয় অবদানের স্বীকৃতি প্রদান স্মরণসভা ও আগামীর বাংলাদেশ গড়ার ভাবনা। এখন বিষয়টি হচ্ছে জুলাই অভ্যুত্থানটি কেন হয়েছিল? শুধু কি জুলাইতে থেমে থাকার জন্য? না, তাদের একটা আকাঙ্ক্ষা ছিল আগামীর বাংলাদেশটাকে ওনারা কিভাবে দেখতে চান। সেই আকাঙ্ক্ষা আমি মনে করি এখন আলাপ আলোচনায় আসা উচিত। তো আমার সাথে যারা রয়েছেন তারা সকলেই রাজপথের এই আন্দোলনের শরিক ছিলেন। তো ওনারাও বক্তব্য রাখবেন কিভাবে আগামী দিনে বাংলাদেশকে ওনারা দেখতে চান এবং যদি তারা মনে করেন কোথাও কোথাও আমাদের সরকারের কার্যক্রমে আরও ভালো করার সুযোগ রয়েছে সেই পরামর্শগুলোও আমরা তাদের কাছ থেকে আশা করব। মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে অত্যন্ত উদার, উনি ইয়াংদের কথা শুনতে চান এবং তরুণদেরকে রাজনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে প্ল্যাটফর্ম তৈরি করার মধ্যে দিয়েই উনি ইতিমধ্যেই সেটি প্রতিষ্ঠা করেছেন এবং আমি বিশ্বাস করি আমার সাথে যারা আছেন ওনারাও সকলে উজ্জীবিত আছেন যে মাননীয় প্রধানমন্ত্রী ওনাদের কথাগুলো শুনবেন এবং সেগুলো আমলে নিয়ে যে কারণে জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল, ২০০০-এর মতো মানুষ শহীদ হয়েছে, সেই উদ্দেশ্য যাতে আমরা বাস্তবায়ন করতে পারি সেই লক্ষ্যে আমাদের এই অনুষ্ঠানটি ভূমিকা রাখবে বলে আমি দৃঢ় বিশ্বাস করি। এই বিষয়ে আমি যেটা বলবো যে যারা গ্যাজেটভুক্ত আহত জুলাই যোদ্ধা রয়েছেন তারা প্রত্যেকেই সরকারের নিয়ম অনুযায়ী এখানে তাদের বাজেট আগে থেকেই বরাদ্দ থাকে এবং সরাসরি অ্যাকাউন্ট পে এর মাধ্যমে তাদের ভাতাটি তাদের কাছে পৌঁছে যায়। আরেকটি আপনি যেটি হয়তো বা মিন করেছেন যে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় অনেকেই গ্যাজেটভুক্ত হতে পারেননি তাদের দলীয় রাজনৈতিক পরিচয় থাকার কারণে। এখন আমরা সেই জিনিসটা লক্ষ্য করতে পারছি যে তাদেরকে চিকিৎসা বঞ্চিত করা হয়েছিল যেহেতু তারা ভিন্ন কোনো রাজনৈতিক মতাদর্শের ছিলেন। তো এই ব্যাপারে আমি এবং আমাদের এই মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। আমরা আগে যেরকম এই আবেদনগুলো ডিসি অফিসের মাধ্যমেই কেবল নিষ্পত্তি করা হতো, আমরা এই আমাদের মন্ত্রণালয়ে
আলাদা ডেস্ক খুলবো, একাধিক ডেস্ক খুলবো এবং সেখানে ইনভেস্টিগেট করার জন্যে, প্রত্যেকটি কেসকে ইনভেস্টিগেট করার জন্যে আমরা লোকবল নিয়োগ দিব, যাতে করে যারা বাদ পড়েছেন বা যে কোনো কারণেই হোক, আমি কারো সমালোচনার দিকে আজকে যেতে চাচ্ছি না, যে কারণেই বাদ পড়েছেন তাদেরকে যাতে আমরা দ্রুততম সময় অন্তর্ভুক্ত করে তাদের প্রাপ্য চিকিৎসাটা নিশ্চিত করতে পারি। আমি আরেকটু অ্যাড করি যে আসলে ভাতা পাওয়ার জন্যে বাংলাদেশের ছাত্র জনতা রাস্তায় নেমে এসে বুলেটের মুখে দাঁড়ায়নি। তাদের ওই অর্থটুকু প্রয়োজন, সেটা হলো চিকিৎসার জন্যে, এবং এটা তাদের প্রাপ্য। এই সংক্রান্ত আইন আমরা সংসদে পাশ করেছি, আমরা তাদেরকে কোনো করুণা করছি না। পাশাপাশি তাদেরকে স্বাবলম্বী করে তোলার জন্যে আমরা কিছু প্রোগ্রাম হাতে নিয়েছি, যেটা জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর বাস্তবায়নের কাজ শুরু করেছে। মানে আপনারা জানেন এটা একটা নতুন অধিদপ্তর, তাদের হয়তোবা কিছুটা এক্সপিরিয়েন্সের ঘাটতির কারণে যত দ্রুত এটাকে বাস্তবায়ন করার প্রয়োজন ছিল সেটি হয় নাই। তবে আমরা এই ব্যাপারে এখন অত্যন্ত সিরিয়াস। আমরা দ্রুত তাদের পুনর্বাসন করব, তাদের স্বাবলম্বী করব, যাতে যারা আহত হয়েছেন কিন্তু কর্মক্ষম, তারা যাতে নির্দিষ্ট তাদের প্রয়োজন অনুযায়ী কর্মস্থানে যোগ দিতে পারেন, এটি আমি বলতে চাই। জি, এটার ব্যাপারে আমি জুলাই ফাউন্ডেশনের যিনি সিইও, ওনার সাথে অন্তত পক্ষে ১৫-২০ বার আমার বৈঠক হয়েছে। বিষয়টি হচ্ছে, জুলাই ফাউন্ডেশন একটি এনজিও। এই এনজিওটি সমবায় মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রিকৃত একটি এনজিও। সেখানে সরকারের আসলে এইভাবে অনুদান বা আর্থিক সহায়তা দেওয়ার প্রয়োজন এই কারণেই নাই, কারণ আমরা ইতিমধ্যেই এই সার্ভিসটি দেওয়ার জন্য একটা স্বতন্ত্র অধিদপ্তর গঠন করেছি। অতএব চিকিৎসা, পুনর্বাসন এবং শহীদদের ভাতা এবং তাদের অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্যে আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরাসরি একটি অধিদপ্তরের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে চলছি। এখন আমি যদি মন্ত্রণালয়ের পয়েন্ট অফ বা সরকারের পয়েন্ট অফ ভিউ থেকে দেখি যে এটা ডুপ্লিকেশন করা, এটা একটা সরকারের জন্য বাঞ্ছনীয় নয়। আবার পাশাপাশি জুলাই ফাউন্ডেশনের যে কার্যক্রম আমি নিজেও গভীরভাবে পর্যবেক্ষণ করেছি, তারা অত্যন্ত ভালো কাজ করেছেন। তো এখন একটি পর্যায়ে এসেছে, আমরা আলাপ আলোচনা করছি। এনসিপির যিনি প্রধান নাহিদ ইসলাম, তিনিও কয়েকদিন আগে আমাকে এই বিষয়ে ফোন দিয়েছিলেন। আমরা চিন্তা করছি যে জুলাই ফাউন্ডেশনের যে অভিজ্ঞতাটা তারা অর্জন করেছে, সেটিকে আমাদের এই অধিদপ্তরের সাথে একীভূত করে আমরা একটা গ্রেটার সার্ভিস দিতে পারি কিনা সেটিকে বাস্তবায়ন করার জন্য আলাপ আলোচনা চলছে। খুব শীঘ্রই আমি বিশ্বাস করি এটা একটা ভালো ফলাফল দেখতে পাবেন। আমি সেই কথাটি বলিনি। জুলাই ফাউন্ডেশনের যে এটার আকৃতি কি হবে, নাম কি হবে, সেটা নিয়ে ওই পর্যায়ে এখনো যায়নি। তবে এটা ওনাদের কাছ থেকেই প্রস্তাব এসেছে যে আমরা যে ডেটাবেসটা কালেক্ট করেছি, আমরা যাদের পুনর্বাসন করেছি এবং যেই টিমগুলা দিয়ে পুনর্বাসন করা হয়েছে, তাদের একটা অভিজ্ঞতা ইতিমধ্যেই অর্জন হয়ে গিয়েছে, এবং তাদের এই যে অভিজ্ঞতা সেটিকে আমরা কেন কাজে লাগাবো না। ওনারাই বলেছেন যে আমরা আপনাদের এই অধিদপ্তরের সাথে সংযুক্ত হয়ে, একীভূত হয়ে, ওনাদের ভাষা অনুযায়ী একীভূত হয়ে আমরা যে দায়িত্বটুকু আমাদের উপর অর্পণ করা হয়েছে, আমার উপরেও যেমন হয়েছে, এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে ওনাদের উপরে হয়েছে, সেটি হলো এই যে আমাদের আহত ছাত্র জনতা, তারা এখন হাজার হাজার স্প্লিন্টার, তারা কর্মক্ষম মানে কর্মদক্ষতা হারিয়েছে, তাদের বিভিন্ন ধরনের জটিল রোগে তারা আক্রান্ত হচ্ছে। তাদেরকে স্বাবলম্বী করা, পুনর্বাসন করা, মানসিকভাবে পুনর্বাসন করা, এই দায়িত্বটা আমাদের সকলে মিলেই আমরা এটা করব। নাম কি থাকলো সেটা অবশ্যই সিগনিফিকেন্স আছে, তবে কাজটা মূল বলে আমি মনে করি, সেখানে আমরা গুরুত্ব দিচ্ছি। ধন্যবাদ। এটা একটা প্রস্তাব ওনাদের পক্ষ থেকে এসেছে, প্ল্যাটফর্মের বিষয় না, আমরা তো অধিদপ্তর, আমরা চাই যে তাদের অভিজ্ঞতা সম্পন্ন যে ব্যক্তিবর্গ রয়েছেন তাদেরকে আমরা যদি কাজে লাগাই, মিনিস্ট্রির যে টুলস এবং মিনিস্ট্রির যে ব্যাপ্তি রয়েছে একটা সরকারের, সেটা যদি কাজে লাগাই, তাহলে তো আরও অনেক দ্রুততম সময়ে
আরো বেশি সংখ্যক আহত জুলাই যোদ্ধাদেরকে আমরা পুনর্বাসনে সক্ষম হব, এটি আমি মনে করি। অবশ্যই এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা বিবেচনা করবে ক্যাবিনেট, বাট আমি অবশ্যই মনে করি এটা একটা ভালো প্রস্তাবনা। কারণ যেহেতু আমি তাদের কার্যক্রমগুলোকে দেখেছি, তারা কিভাবে স্বাবলম্বী করে তোলার জন্য যে পদক্ষেপগুলো নিয়েছে, এটা অত্যন্ত প্রশংসনীয়। এবং আমার ধারণা এর বাইরেও আরো কয়েকটি এনজিও ছোট আকারেও এই ধরনের উদ্যোগগুলো নিয়েছে। আমরা তাদেরকেও পাশে পেতে চাই এবং তারাও আসছেন। তো সবাই মিলে যদি আমরা এই কাজটা দ্রুততম সময়ে করতে পারি, তাহলে তো সবথেকে উপকৃত হবেন যারা আহত হয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন। সেটি আমার মনে হয় মূল ফোকাল পয়েন্ট হওয়া উচিত।